আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে একটা ব্যতিক্রম ধরনের অনুশীলনী সলভ ক্লাস তোমাদেরকে নিব। তো ব্যতিক্রম কেন বললাম, কারণ দেখো আমাদের পদার্থবিজ্ঞানে কিন্তু ইসাক স্যারের বই থেকেই তোমার মেইনলি হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে 80% মতো অনুশীলনী থেকে হুবহু কমন আসে, কিন্তু এই অনুশীলনীতে দেখা যায় যে অনেক কিন্তু ভুল রয়েছে, ভুল অ্যান্সার দেওয়া। তো এগুলো নিয়ে তোমরা অনেক প্যানিক খাও, একটা তোমার পূর্ণাঙ্গ একটা লিস্ট চাও যে আসলে কোন প্রশ্নগুলো উত্তর ভুল দেওয়া আছে অথবা ভুল অ্যান্সারগুলো কি করবা। তো দেখো আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো ভুল অ্যান্সার আছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে, সেগুলো আমরা একটা কম্পাইল করছি এবং সেই ভুল অ্যান্সার গুলো উত্তর কি হবে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। তো দেখো প্রথমে হচ্ছে তোমার ভৌত জগৎ এবং পরিমাপ, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নে বলছে যে কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে। তো ইসাক স্যারের বই এটা দেওয়া আছে হচ্ছে তোমার অনুকল্প, বা তুমি নর্মালি চিন্তা করো অনুকল্প জিনিসটা কি। অনুকল্প হচ্ছে তোমার যখন কোনো একটা ঘটনা ঘটে তখন বিজ্ঞানীরা আগের প্রাকৃতিক ঘটনা থেকে অনুমান করে একটা তার ব্যাখ্যা দান করেন সেই ঘটনা। বাট তুমি দেখো কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক চিন্তাধারা, তো তুমি অনুমান থেকে কি হচ্ছে তুমি ওই কোনো একটা আনুষ্ঠানিক চিন্তাধারা প্রকাশ করতে পারবা না। সেটার জন্য আমাদের কি লাগবে, সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে তোমার তত্ত্ব লাগবে। কেন? কারণ দেখো তত্ত্ব হচ্ছে তোমার অনুকল্প এবং নিয়মের সাথে তোমার অনুকল্প এবং নিয়ম এই দুটোর সমষ্টি হচ্ছে তোমার তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এই তত্ত্বের সাহায্যে হচ্ছে কোনো ঘটনাকে একদম মানে বিস্তারিতভাবে বৈজ্ঞানিক ভাবে হচ্ছে তোমার ব্যাখ্যা করা যায়। তাহলে কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক যে চিন্তাধারা তাকে বলা হচ্ছে তোমার তত্ত্ব, এবং তপন স্যারের বইয়ে কিন্তু তত্ত্বটাই অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এরপরে প্রশ্নে আসো। তো দেখো এটা হচ্ছে তোমার ভেক্টর অধ্যায় থেকে, যে একটি লন রোলার ঠেলার বা টানার সময় এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষা কিন্তু সহজ হয়, কারণ এর ওজন তখন কমে। আচ্ছা, এর ওজন কত কমে? আমরা কিন্তু সূত্র থেকে বলতে পারি যে 19.6 ইন্টু সাইন 30। তো সাইন 30 মানটা আমরা কত জানি? সাইন 30 মান হচ্ছে তোমার হাফ। তাহলে হচ্ছে 19.6 ইন্টু যদি হাফ আমরা দেই, তাহলে এর ওজন কিন্তু কমতেছে 9.8 নিউটন। বাট তুমি দেখো এখানে ওজনের এককটা কি, দেখো ওজনের একক কিন্তু আমরা অলওয়েজ জানি হচ্ছে তোমার নিউটন, তাই না? ওজনের একক হচ্ছে নিউটন, আর যেটা ভরের একক কিন্তু হচ্ছে তোমার কেজি। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু তাহলে দেখো যদি কেজিতে অ্যান্সার হইতে হয় তাহলে কত হবে? আমরা কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। সেখান থেকে আমরা বুঝতে পারছি এর ওজনটা হবে হচ্ছে তোমার 9.8 ডিভাইডেড বাই 9.8, মানে হচ্ছে 1 কেজি। সো দেখো যদি নিউটন হতো তাহলে 9.8 নিউটনটা রাইট, বা যদি এখানে কেজিতে আসে তাই অ্যান্সারটা কত হবে? 1 কেজি হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি কোনো সমস্যা থাকবে না এই প্রশ্নটা নিয়ে। এরপরে আসো, এই প্রশ্নটা মানে কেন আসলে ভুল দিছে, এটা আসলে মানে হয়তো টাইপিং মিস্টেক। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটা কোনটা করে আমরা সবাই উত্তর জানি, কিন্তু হচ্ছে তোমার এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। বাট বইয়ে কিন্তু দেওয়া আছে তোমার ডাইভারজেন্স। ডাইভারজেন্স আসলে কি করে? এটা হচ্ছে ভেক্টর ফিল্ডকে হচ্ছে তোমার স্কেলার ফিল্ডে পরিণত করে। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে তোমার গতিবিদ্যা অধ্যায় থেকে, যে মুক্তভাবে পড়ন্ত বস্তু কোন বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা হচ্ছে তোমার কত। তো আমরা হচ্ছে তোমার গ্যালিলিও থার্ড সূত্র থেকে জানি কি, যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রথম সেকেন্ড 1 সেকেন্ড হবে কিন্তু হচ্ছে তোমার অনুপাত হবে হচ্ছে 1 মিটার 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ড হবে যেহেতু টি স্কোয়ার 4 মিটার, আর তৃতীয় সেকেন্ড হবে হচ্ছে তোমার 9 মিটার। তাহলে এখানে অনুপাতটা কত হচ্ছে? 1:4:9। এটা হচ্ছে তোমার বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বাট বইয়ে সম্ভবত দেওয়া আছে হচ্ছে তোমার ক নাম্বারটা। তাহলে আমরা বুঝতে পারছি যদি গ্যালিলিও তৃতীয় সূত্র অনুসারে সি নাম্বারটা অ্যান্সার, যদিও বইয়ে দেওয়া আছে হচ্ছে তোমার ক নাম্বারটা অ্যান্সার। তো আশা করি তোমরা ভুলটা ধরতে পারছো। আচ্ছা, এরপরে আসো, দেখো এটা হচ্ছে তোমার ওই নিউটনের বলবিদ্যা থেকে, যে না সরি গতিবিদ্যা অধ্যায় থেকে, যে একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে যদি প্রক্ষেপ করা হয় তাহলে বস্তুটির অনুভূমিক পাল্লা। তো এটা তোমাদেরকে আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে এইরকম যখনই 45 ডিগ্রি থাকবে তখন এই পাল্লা ইজ ইকুয়াল টু হাইটের মানে অনুভূমিক উচ্চতা 4 গুণ হয়ে যাবে। বাট কেন হবে এটা আজকে একটু দেখা যায় আরেকবার। যে আর এর সূত্রটা আপনারা কি জানেন? আর এর সূত্র হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর অনুভূমিক উচ্চতার সূত্রটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো আচ্ছা, তো আমরা কি করবো? আর বাই হচ্ছে তোমার, আচ্ছা এখানে এইচ হবে, সরি, আচ্ছা এখানে আমরা আর বাই এইচটা বসাবো। তাহলে আমরা বসাই যে আর বাই এইচ বললাম, তাহলে কি হবে? ইউ স্কোয়ার, আচ্ছা ইউ স্কোয়ার এখানে কাটা যাচ্ছে, জিটা কিন্তু কাটা যাচ্ছে, 2 থাকতেছে। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা দেখো আর এর নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, বাট এইচ এর নিচে কিন্তু সংখ্যা আছে, এইচ এর নিচে 2 আছে, তার মানে এই 2টা আলটিমেটলি কিন্তু উপরে চলে যাচ্ছে। তাহলে এখানে উপর দিয়ে গুণ হলো। তাহলে সাইন 2 থিটা আমরা সূত্র কি জানি? 2 সাইন থিটা কস থিটা।
সমান সমান 2 sin থিটা ইন্টু cos থিটা ডিভাইড, আর 2 তো গুণ অবস্থায় আছে, আর নিচে হচ্ছে তোমার sin স্কয়ার থিটা। আচ্ছা, তো এখানে sin থিটা বাদ দিলাম, তাহলে এখানে তোমার থাকতেছে হচ্ছে sin থিটা। আচ্ছা, এখানে তাহলে কত থাকতেছে দেখো, 4 cos থিটা বাই হচ্ছে তোমার sin থিটা। আচ্ছা, তো দেখো r বাই h সমান থাকতেছে হচ্ছে 4 sin থিটা বাই cos থিটা। আমরা এখানে একটু লিখে নিই জিনিসটা, r বাই h সমান 4 cos থিটা বাই sin থিটা। আচ্ছা, আমরা কি জানি যে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে নিচে কিন্তু আমরা tan থিটা লিখতে পারতেছি। তাহলে লিখি r বাই h সমান সমান 4 বাই tan থিটা। থিটার মানটা কত? থিটার মানটা এখানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হলে কত হবে? tan 45 ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা কি লিখতে পারতেছি? r বাই h সমান সমান হচ্ছে তোমার 4। tan থিটার মান 1, এখানে 1 হচ্ছে নিচে থাকলে 1 দিয়ে ভাগ করলে 4ই থাকতেছে। তাহলে এখান থেকে দেখো h টাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু r ইজ ইকুয়াল টু 4h হচ্ছে। তার মানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, তাহলে অবশ্যই পাল্লাটা হবে উলম্ব উচ্চতার 4 গুণ। তাহলে অ্যান্সারটা হবে তোমার ডি নাম্বারটা, বাট বইয়ে দেওয়া আছে তোমার উলম্ব উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা বুঝতে পারতেছি সঠিক উত্তরটা কোনটা হবে। এটা হবে অনুভূমিক পাল্লা হচ্ছে উলম্ব উচ্চতার 4 গুণ। আচ্ছা, এরপরটাতে আসো, ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি? এটা আসলে তোমরা যদি অনুশীলন সলভ না করো, তোমরা সবাই কিন্তু এটা অ্যান্সার খুব সহজেই জাগাইতে পারবা। এই যে এটা অ্যান্সার হচ্ছে পর্যাবৃত্ত গতি, বাট বইয়ে দেওয়া আছে তোমার চলন ঘূর্ণন গতি। সো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে একদম মানে চোখে দেখা ভুল। সো এই জিনিসটা কখনোই তোমরা চলন ঘূর্ণন গতি দাগাবা না, তোমরা অবশ্যই পর্যাবৃত্ত গতিটা দাগাবা। এটা হচ্ছে তোমার ওই পর্যাবৃত্ত গতি অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা, এরপরে আসো, টর্কের মান কখন শূন্য হয়? তো এটা একটা হাস্যকর ভুল করছে। দেখো, টর্কের মান, টর্ককে আমরা জানি ঘূর্ণন বল, যখন বলটা কোনো একটা বস্তু ঘোরে তখনই হচ্ছে টর্কের উৎপত্তি হয়। তাহলে অ্যান্সার কি হবে? টর্ক কখন শূন্য হবে? যখন ঘূর্ণন থাকবে না। অ্যান্সারটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে ঘূর্ণন অপরিবর্তিত থাকলে হচ্ছে টর্ক শূন্য হবে। যদিও বইয়ে দেওয়া আছে ঘূর্ণন বেশি হলে টর্ক শূন্য হবে, বা এটা কোনোভাবেই বাস্তবসম্মত না। আচ্ছা, টর্ককে আমরা কি জানি? টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টাউ এর সূত্রটা আমরা লিখে দেই ইজ ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, এটা হচ্ছে তোমার টর্কের সূত্র। তাহলে টর্ক কখন শূন্য হবে? যখন হচ্ছে ঘূর্ণন অপরিবর্তিত থাকলে, মানে সরি ঘূর্ণন শূন্য হইলে, ভুল হয়েছে এটা, ঘূর্ণন শূন্য হইলে তাহলে হচ্ছে তোমার টর্ক হচ্ছে শূন্য হবে। এরপরে আসো, আচ্ছা, এইচ উচ্চতা থেকে ভূমিতে পড়ার ক্ষেত্রে শেষ বেগ যদি ভি হয়, তাহলে প্রয়োজনীয় সময় কত? আচ্ছা, আমরা ওই সময়ের সূত্র আমরা কি জানি যে টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। কখন এটা 2u বাই জি হবে? ধরো সরি ধরো এটা একটা দালান, দালান দিয়ে তুমি ধরো এই জায়গা থেকে তুমি কোনো একটা বস্তুকে উপরে মারছো, আবার সেটা মাটিতে এইভাবে টাচ করছে, এই পুরো সময়টুকু যদি ইউ ধরো, মানে এই বেগটা তো নিচে পড়বে, তখন হবে হচ্ছে তোমার 2u বাই জি। বাট বলছে যে এই উচ্চতা থেকে, মানে তুমি এই জায়গা থেকে বস্তুটাকে নিচে ফেলছো, তাহলে এখানে অবশ্যই সময় সূত্র করতে হবে টি ইজ ইকুয়াল টু হবে তোমার ইউ বাই জি। তাহলে এখানে অ্যান্সারটা হবে তোমার ভি বাই জি, মানে ইউ কে ভি ধরছে, আর বই দেওয়া হচ্ছে তোমার ভি বাই টু জি। এটা সম্ভবত ভুল। তো দেখো, এই উচ্চতা থেকে তুমি ফেলছো, এই সময় ইউ বাই ভি। যদি বলতো যে তুমি মাটিতে নিক্ষেপ করছো, সেটা মাটিতে পড়তে কতক্ষণ লাগবে, সেখানে কিন্তু সূত্র হবে তোমার টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। আশা করি কোনো কনফিউশন আর থাকবে। আচ্ছা, এরপরে আসো, 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে কত জুল? তো এটা হচ্ছে ভুল করার কোনো প্রশ্নই নাই। এটা অ্যান্সার সবাই জানে 3.6 × 10⁶ জুল। যদিও হচ্ছে তোমার ইসাক স্যারের বই হচ্ছে 3600 জুল দেওয়া আছে। তো এটা অ্যান্সারটা কত হবে তাহলে? 3.6 × 10⁶ জুল। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা, নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক? আচ্ছা, নরমালি আমরা কি জানি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের এককটা কত? নিউটন পার কেজি। এটা কিন্তু আমরা জানি। তো বইয়ে দেওয়া হচ্ছে তোমার নিউটন পার মিটার। তো এখানে হয়তো পার কেজি হয়তো মিস হয়ে গেছে, বাট এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু বাকিগুলোর মধ্যে আছে। দেখো, নিউটনের এককটা আমরা কি জানি? নিউটন কি তোমার হচ্ছে, নিউটনের সূত্রটা হচ্ছে তোমার এমজি, তাই না? আর এখানে আছে তোমার কেজি। কেজি মানে হচ্ছে তোমার ভরের একক। তাহলে নিউটনের সূত্রটা হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে আছে হচ্ছে তোমার কেজি। তাহলে কেজি কেজি কাটা, তাহলে কি থাকতেছে? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক, যেটা আমরা কি নিউটন বা কেজি থেকে ভাঙ্গায় নিয়ে আসতে পারতেছি। যদিও বইয়ে হচ্ছে তোমার ক নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসো,
মুক্তিবেগের রাশিমালায় হচ্ছে কোনটি অনুপস্থিত? আচ্ছা, মুক্তিবেগের রাশিমালায় তোমরা আসলে কি ভুলটা করো যে তোমার পৃথিবীর মুক্তিবেগের হচ্ছে তোমার সমীকরণটা চিন্তা করো, সেখানে কিন্তু ভর হচ্ছে অনুপস্থিত থাকে। বা তুমি যদি আসল মুক্তিবেগের হচ্ছে তোমার সমীকরণটা দেখো, সেটা হচ্ছে তোমার ভি সমান সমান হচ্ছে তোমার 2gm/r। তো এখানে কিন্তু ভরের কথাটা আছে। যদি পৃথিবীর ক্ষেত্রে তুমি ধরো, সেক্ষেত্রে হচ্ছে তোমার √2gr হয়। তো দেখো, তুমি যে মুক্তিবেগের রাশিমালা নরমালি হচ্ছে মানে ব্রড স্কেলে চিন্তা করো, তাহলে কিন্তু বস্তুর ঘনত্ব এটা কিন্তু কোথাও নাই, তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু বস্তুর ঘনত্ব হচ্ছে। বা যদি পৃথিবীর হচ্ছে তোমার পৃথিবীর মুক্তি ভরের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে তোমার গ্রহের ভর। বাট দেখো এখানে কিন্তু গ্রহের ভর বলছে, তার মানে কি মুক্তিবেগের সূত্রটা হচ্ছে ইউনিভার্সাল হিসেবে তোমার চিন্তা করছে। সো এখানে অবশ্যই গ্রহের ভর হবে না, বস্তুর ঘনত্ব হবে। কারণ দেখো ইউনিভার্সাল যে সূত্র, সেখানে কিন্তু এম আছে, মানে বস্তুটার ভরের কথাটা উল্লেখ আছে। সো এটা আসলে তোমরা বুঝতে পারছো যে কেন এখানে অ্যান্সারটা বস্তুর ঘনত্ব হবে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব যদি আর হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান নিচের সম্পর্কে কোনটি সঠিক? আচ্ছা, তো আমরা যদি তখন দেখবো যে কোনো ধরনের একটা পৃথিবীর ছবি আঁকি। আচ্ছা, ধরো এটা একটা পৃথিবী, এটা হচ্ছে তোমার সেন্টার, হচ্ছে আর। তো বলছে যে তোমার পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তো ধরো এটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে আর বস্তুটা আছে, এই আরটাকে আমরা কি প্রকাশ করতে পারি? এই পুরোটা হচ্ছে তোমার বলা হয়েছে তোমার এইচ। তাহলে এটাকে কি বলে প্রকাশ করতে পারি? এই এইচ আমরা প্রকাশ করতে পারি আর মাইনাস আর দ্বারা কিন্তু প্রকাশ করতে পারি। এটুকু বুঝতে পারছো? আচ্ছা, আমরা কি জানি যে কেন্দ্র থেকে যদি হচ্ছে তোমার কোনো বস্তু হচ্ছে জি বের করতে হয়, তাহলে সূত্রটা দ্বারা হচ্ছে তোমার জি সমান সমান জি ড্যাশ সমান সমান জি ইন্টু 1 - h/r কিন্তু প্রকাশ করতে হয়। এই সূত্রটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকে কোনো বস্তু থাকলে তার জির মান ভ্যালুটা বের করি। তো জিটা দেখো 1 - h এর মানটা আমরা কত পাইছি? এই আর মাইনাস আর পাইছি, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর পাইছি। আচ্ছা, এখান থেকে দেখো এই যে আর 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 এখানে কিন্তু একবার থাকতেছে, তার মানে দেখো জি ইন্টু 1 - r/r মাইনাস আর ছোট হাতের আর বাই বড় হাতের আর। তাহলে এই আর বাই আর এটা কিন্তু হচ্ছে তোমার কাটা যাচ্ছে, কাটা গেলে 1 - 1 হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি যে জি ইন্টু -r/r। তো দেখো এই জি এর সাথে ছোট হাতের সম্পর্কটা তাহলে কি হচ্ছে? প্রপোর্শনাল হচ্ছে। তো এখানে প্রপোর্শনাল সাইনটা হচ্ছে তোমার অ্যান্সার। বই সম্ভবত এটা দেওয়া আছে, বাট তুমি যদি ভালো মতো এই সূত্রটাতে বসাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো জি ইজ প্রপোর্শনাল টু আর হবে, যখন বস্তুটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে দূরত্বে থাকবে। আচ্ছা, এরপরে আসো। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা কখন অনুভব করে? আচ্ছা, তুমি নর্মালি একটা চিন্তা করো, নর্মাল মানে কোনো সূত্র দেওয়া লাগবে না। তুমি যখন লিফটে উপরে ওঠো, তখন তোমার মনে হয় হঠাৎ করে তোমার ভরটা বেশি। কেন বেশি মনে হয়? কারণ দেখো তখন সেই ক্ষেত্রে ভরের সূত্রটা দ্বারা হচ্ছে W = m × g + a। তোমার নর্মাল তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, সেই সাথে ওই লিফটের একটা ত্বরণ আছে, সেই ত্বরণের জন্য তোমার ওজনটা বেশি মনে হয়। তাহলে তুমি নর্মালি কি তখন কখন যখন লিফট থেকে নিচে নামো, তখন একটু রিল্যাক্স মনে হয় না? কেন হয়? দেখো W দাঁড়ায় হচ্ছে তোমার m × g - a, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে, সেখান থেকে লিফটের অ্যাক্সিলারেশনটা বাদ হয়ে যায়, এই জন্য তোমাকে রিল্যাক্স লাগে। সো এখন প্রশ্নটাতে আসো, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা কখন অনুভব করবে? যখন সে নিচে নামবে তখনই তো ওজন, মানে আচ্ছা আগে চিন্তা করো, ওজনহীনতার আগে ওজন কখন কম মনে করবে? যখন সে নিচে নামবে। আর কখন ওজনহীনতা মানে কি? তার ওজনই নাই, তখন কখন হবে? যখন a = g হবে। তার মানে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে তোমার যখন সে জি ত্বরণের নিচে নামবে, তখন হচ্ছে সে ওজনহীনতা অনুভব করবে। সম্ভবত বই হচ্ছে তোমার উপরে ওঠার কথা বলা আছে, বাট উপরে উঠলে কিন্তু তার ওজনটা আরো বেশি মনে হবে যখন ওই তোমার জি ত্বরণে যদি উপরে ওঠে। তার মানে কি? নর্মালি একটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, আরো একটা জি তোমার এখানে যোগ হচ্ছে, তার মানে সে আরো বেশি ওজন অনুভব করবে। আর যখন এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অনুসারে নিচে নামবে, তখন সে সম্পূর্ণ ওজনহীনতা হচ্ছে তোমার অনুভব করবে। আর অতি ভারহীনতা কখন অনুভব করবে? যখন এই এর মান অ্যাক্সিলারেশন লিফটে অ্যাক্সিলারেশন যখন জি এর থেকে বেশি হবে, তখন সে অতি ভারহীনতা অনুভব করবে। আচ্ছা, এরপরে আসো। স্যাটেলাইটের গতিশক্তির সমীকরণ কি? আছে গতিশক্তি কিন্তু আমরা গতিবিদ্যাতে পড়ে আছি, গতিশক্তি কখনো ঋণাত্মক হইতে পারে না। সেজন্য এখানে অ্যান্সারটা যদিও হচ্ছে তোমার এইটা অ্যান্সার দেওয়া আছে, ইকুয়েশন ঠিকই আছে, বাট এখানে যেহেতু মাইনাস আছে, গতিশক্তি কখনো নেগেটিভ হইতে পারে না। এই জন্য হচ্ছে তোমার বি নাম্বারটা অ্যান্সার। ইকে = g বড় হাতের m, তারপর ছোট হাতের m, নিচে হচ্ছে ছোট হাতে 2 × r+h। এটা হচ্ছে তোমার স্যাটেলাইটের গতিশক্তির সমীকরণ। কারণ কি? গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এরপর আসো, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল বলস বিদ্যমান? আচ্ছা,
ভ্যান ডার ওয়ালস বল আমরা কোনদিন জানি, আমরা জানি হচ্ছে তোমার যেটা হচ্ছে সমযোজী অণুগুলো আছে সেগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল থাকে। যখন নর্মালি চিন্তা করো সোডিয়াম এবং ক্লোরিন এটা কিন্তু আয়নিক বন্ড, এখানে থাকতেছে না। সিলিকন এটা কিন্তু হচ্ছে পজিশনে 14 নাম্বার গ্রুপ, মানে মোটামুটি হচ্ছে মাঝখান দিকে থাকতেছে, সো এখানেও তোমার হচ্ছে সমযোজী বন্ধনটা অতটা স্ট্রং না। আবার তামা বা হচ্ছে কপার এটা হচ্ছে ডি ব্লক, এখানেও স্ট্রং না। বাট অক্সিজেন পরমাণু যেটা এটা কিন্তু একদম কাছাকাছি থাকে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ওই পি ব্লক এলিমেন্টের মধ্যে একদম মানে কাছাকাছি, অক্সিজেন সিলিকনের থেকে অক্সিজেনটা হচ্ছে বেশি ডানের দিকে থাকতেছে, সো এটা বেশি সমযোজী বন্ধন গঠন করে। সো ওই তোমার ভ্যান ডার ওয়ালস বলটা যদি সমযোজী বন্ধনে বেশি থাকে তাহলে এখানে অক্সিজেন অণু বন্ধনে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বলটা বেশি পরিমাণে থাকবে, সিলিকনে থাকবে না। অ্যান্সারটা কিন্তু বইয়ে সিলিকন দেওয়া আছে, সিলিকনটা হবে না, অক্সিজেন অণুতে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। আরেকটা হচ্ছে প্রশ্ন, আসলে এটা হচ্ছে সব কনসেপচুয়াল ক্লিয়ার করার জন্য, ভ্যান ডার ওয়ালস বলটা কিন্তু একটা ইউনিভার্সাল বল, এটা সব ধরনের হচ্ছে তোমার বন্ধনেই থাকে, বাট ওই তোমার সমযোজী বন্ধনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বলটা বেশি পরিমাণে থাকে। আচ্ছা এরপরে আসো, কোন তরলের অসহ পীড়ন নির্ভর করে তারের কিসের উপর? আচ্ছা তরল হবে না, এখানে তারের হবে। অসপীড়ন নির্ভর করে কিসের উপর? এটা সবাই তোমরা জানো, এটা হচ্ছে তোমার উপাদানের উপর নির্ভর করে। কোন কোন ধরো তুমি বস্তুটাকে হচ্ছে তোমার ওই চাপে ছোট করে ফেললা, মানে চাপ দিয়ে, বাট অথবা প্রসারিত করলা, সেটার উপর কিন্তু এর অসপীড়ন নির্ভর করে না। এর অসপীড়ন নির্ভর করে হচ্ছে তোমার উপাদানের উপর। তামার হইলে তার একটা পীড়ন আলাদা হবে, যদি কাঁসা হয় তাহলে আলাদা হবে, এরকম হচ্ছে তোমার উপাদানের উপর নির্ভর করে। বই কিন্তু দেওয়া আছে প্রতিশোধ আকৃতির উপর, এটা কিন্তু ভুল অ্যান্সার। ডি নাম্বার উপাদানের উপরটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা এরপরে আসো, নিজের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? ওই যে একটু আগে বললাম যে ভ্যান ডার ওয়ালস বল যেটা আছে সেটা কিন্তু তোমার একটা ইউনিভার্সাল বল, তো এটা হচ্ছে সকল বন্ধুতে বিদ্যমান হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বল, যদিও বইয়ে দেওয়া আছে তোমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তোমার যেগুলা বন্ধন হচ্ছে তোমার নিজেদের মধ্যে বন্ড সৃষ্টি করে তাদের মধ্যে শুধু সমযোজী বন্ধনটা বেশি। যেমন আমরা চিন্তা করছি সোডিয়াম ক্লোরাইড, এখানে কিন্তু সমযোজী বন্ধনের পরিমাণ অনেক কম। মানে আমরা তো নর্মালি জানি যে কোনো বন্ধনে একদম আয়নিক না বা সমযোজী না, বাট তুমি নর্মালি সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু 80% হচ্ছে তোমার আয়নিক বন্ধন থাকতেছে। বাট ভ্যান ডার ওয়ালস বল যেটা সেটা কিন্তু একটা ইউনিভার্সাল বল, তাহলে সব বন্ধনে কোন হচ্ছে বন্ধনটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা এরপরে আসো, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটা? এটা হচ্ছে তোমার 2017-18 সালে মেডিকেলে আসছিল, তো ওই সময়ের বই অনুসারে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে তোমার কোয়ার্টজ। আর বর্তমানে যেহেতু বই হচ্ছে তোমার কোয়ার্টজটা নাই, সো বর্তমান বই অনুসারে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হবে হচ্ছে তোমার লোহা। বইয়ে দেওয়া আছে তামা, তামাটা ভুল অ্যান্সার। বর্তমান বই অনুসারে অ্যান্সারটা হবে লোহা, বইয়ে লোহা দেওয়া আছে। বা তুমি যদি ইউনিভার্সাল চিন্তা করো 17-18 সালে ওই সময়কার বইয়ে, সেক্ষেত্রে হবে তোমার কোয়ার্টজটা কিন্তু অ্যান্সার হইতো। আচ্ছা এরপরে আসো, যে তিনটি সুর শলাকা নেওয়া হলো, এদের কম্পাঙ্ক কত? 105, 315 এবং 525 হার্টজ। তাহলে এই তিনটা দিয়ে যদি হচ্ছে তোমার বায়ুতে শব্দ সৃষ্টি করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আচ্ছা আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু তোমার এফ ল্যামডা। আচ্ছা যেহেতু তোমার হচ্ছে এখানে কোনো ভি এর কথা নেই, তাহলে আমি ভিটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? এফ ইজ প্রপোর্শনাল টু 1/λ, তাই না? ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে, ফ্রিকোয়েন্সিটা দেওয়াই আছে, তাহলে দেখো এর অনুপাতটা আমরা বের করি। তাহলে দেখো f1 সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে তোমার ধরলাম 105 হার্টজ, f2 সমান হচ্ছে 315 হার্টজ, আর f3 সমান সমান হচ্ছে তোমার 525 হার্টজ। আচ্ছা এর যদি আমরা লসাগু করি, লসাগু করলে সম্ভবত আসতেছে হচ্ছে তোমার 1575। আচ্ছা 1575 আসছে, তাহলে এখন আবার এই ল্যামডা অনুপাতটা বের করতে হবে। তো দেখো তাহলে কিরকম ভাবে অনুপাতটা বের করতে হবে, যে দেখো 105 হার্টজ যেটা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু প্রপোর্শনাল, এর যেহেতু এফটা কম না, মানে এর ল্যামডাটা বেশি হবে, তো 1575 বাই হচ্ছে তোমার 105 দিলাম, এখানে আসছে সম্ভবত আচ্ছা এখানে আসছে এফ ল্যামডা 1 আসছে হচ্ছে তোমার 15, ল্যামডা 2 কত আসতেছে 1575 বাই হচ্ছে তোমার 315, এটা আসছে তোমার হচ্ছে তোমার 5, আর ল্যামডা 3 আসতেছে হচ্ছে তোমার 1575 বাই হচ্ছে 525, এখানে আসছে তোমার 3। তাহলে দেখো
যার হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বেশি তার কিন্তু হচ্ছে তোমার ল্যামডা অনুপাতটা কম আসছে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ দেখো এখানে অনুপাতটা কি করছি, এপি ইজ প্রপোর্শনাল টু 1/λ, তাহলে এদের হচ্ছে তোমার এই তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত হচ্ছে 15:5:3, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমার 15:5:3, যদিও বই দেওয়া আছে 5:1, এটা সম্ভব না। দেখো 15:5:3, এখানে যদি 3 জায়গায় 5 থাকতো তাহলে কিন্তু অনুপাতটা 5:3:1 তুমি দিতে পারতা, বা যেখানে কিন্তু 3 আছে তার মানে তুমি এটাকে ছোট করে এই ফরম্যাটে আনতে পারতেছো না, বই কিন্তু এটা অ্যান্সার দেওয়া আছে। বাট তুমি যদি ঠিক মতো তরঙ্গ দৈর্ঘ্য মানে অ্যান্সারটা করো তাহলে দেখো 15 × 5:3 কিন্তু অ্যান্সার আসতেছে। আচ্ছা, এরপরে আসো, প্রতিটি অক্সিজেন অণুর গড় শক্তি কত? আচ্ছা, গড় শক্তির ক্ষেত্রে আমার মাথায় রাখা লাগবে যে আপনার গড় শক্তি ইয়াটা কত জানি, সূত্রটা কি জানি, গড় শক্তি যে হাফ কেটি ইন্টু হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা। অক্সিজেন অণুটা কিন্তু একটা দ্বিপারমাণবিক হচ্ছে অণু, আর এর স্বাধীনতার মাত্রা কত হবে, এর স্বাধীনতার মাত্রা হচ্ছে তোমার 5, এর গড় গতি শক্তি কত হচ্ছে হবে তোমার হাফ ইন্টু 5 কেটি, মানে কত অ্যান্সার হবে, তার মানে তোমার অ্যান্সারটা হচ্ছে তোমার 5/2 কেটি। অ্যান্সারটা কত হচ্ছে এখানে 5/2 কেটি কিন্তু অ্যান্সার হবে। বই সম্ভবত হচ্ছে তোমার 7/2 দেওয়া আছে, বাট যেহেতু অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস, তো এখানে হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রাটা হচ্ছে তোমার 5, সেখান থেকে 5/2 কেটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, কার্বন ডাই অক্সাইড অণুর গতিশক্তির পরিমাণ কত? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড অণু তাহলে কত, এটা হচ্ছে যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, এই স্বাধীনতার মাত্রা হচ্ছে তোমার 6 হবে, তাহলে এখানে হচ্ছে কত হবে, গতিশক্তি হবে তোমার হাফ কেটি ইন্টু 6, তার মানে তোমার হচ্ছে 6/2 কেটি হবে অ্যান্সার। তাহলে কত দেখো, সি নাম্বার 6/2 কেটিটা অ্যান্সার হওয়ার কথা, বাট যদিও বইয়ে 9/2 কেটি আছে, সো এটা বোঝা যাচ্ছে এটা ভুল অ্যান্সার। কারণ কার্বন ডাই অক্সাইড দেখো 3টা পরমাণু আছে, একটা কার্বন আর 2টা অক্সিজেন, সব মিলে তিন পারমাণবিক, যেহেতু এই স্বাধীনতার মাত্রা হচ্ছে তোমার 6, সো এখানে অ্যান্সারটা হবে 6/2 কেটি। আচ্ছা, এরপর আসলে লাস্ট প্রশ্ন, কোনো গ্যাসের তাপমাত্রা যদি 27°C থেকে 227°C তাপমাত্রা মানে উন্নত করা হয়, তাহলে গড় গতিশক্তি কত বৃদ্ধি পাবে? আচ্ছা, আমরা গতিশক্তির সূত্রটা আমরা কি জানি, যে EK = 3/2 nRT, এক অনু যদি ধরি তাহলে হচ্ছে তোমার 3/2 RT। আচ্ছা, T1 টা কত দেওয়া আছে, দেখো T1 টা দেওয়া আছে তোমার 300°C, আর T2 টা দেওয়া আছে হচ্ছে তোমার 227 যদি তুমি যোগ করো 273 এর সাথে, তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে 500°C। নর্মাল তুমি যে অনুপাত বের করো, বাকি সেম যদি সমান আছে, তার মানে কি তুমি অনুপাতটা বের করার জন্য T2/T1 করলেই হচ্ছে। T2 হচ্ছে পরিমাণ দেওয়া আছে তোমার 500, T1 এ হচ্ছে তোমার 300 দেওয়া আছে। তো নর্মাল চিন্তা করো যে 3কে তুমি যে 5 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, অনুপাত 1.66 আসে, 67 এর মতো আসে। তাহলে 1.67, তার মানে তার গতিশক্তি কত বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 1, এখন হচ্ছে 1.67, তার মানে তার গতিশক্তি হচ্ছে 66.67% বৃদ্ধি পাচ্ছে। বইয়ে যদিও অ্যান্সারটা হচ্ছে তোমার সম্ভবত 100% দেওয়া আছে, বা তুমি আমি চিন্তা করো যেহেতু হচ্ছে তার টেম্পারেচার মাত্র 200 কেলভিন বাড়াইছো, সো এখানে ওই অ্যান্সার ইকুয়েশন করে আসছে 1.67, সো এখানে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে হচ্ছে তোমার 66.67%। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমার ফিজিক্সের ফার্স্ট পেপার, যেগুলো ভুলগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার একটা কম্পিলেশন। সো আমরা হচ্ছে চেষ্টা করছি যে সবগুলো ভুল অ্যান্সারগুলো কম্পাইল করার, হয়তো অনেক মানে কিছু হচ্ছে তোমার মানে হয়তো মিস হয়ে চলে গেছে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো যে কোন উত্তরগুলো আসলে ভুল ছিল, বাট আমাদের কাছে সেগুলো ধরা পড়েনি, আমরা সেগুলো আবার কম্পাইল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।